অকাল মৃত্যুর পর পুরো রাজ্যে শোকের ছায়া নেমে আসে। কিন্তু সেই শোক কাটতে না কাটতেই সিংহাসনে বসানো হয় তার মাত্র 17 বছর বয়সী কিশোর ছেলে তানজংকে। সিংহাসনে বসার পর ছোট তানজং ভেবেছে রাজ্যের প্রজাদের নিজের করে আগলে রাখবে, কিন্তু সে জানতো না ক্ষমতার লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, যেটার প্রমাণ দিল রাজার নিজের আপন চাচা হান। ক্ষমতা দখলের নেশায় মত হয়ে সে ঘটিয়ে বসে এক রক্তক্ষয়ী অভ্যুত্থান। রাজার চোখের সামনেই তার পরম অনুগত সেনাপতি আর মন্ত্রীদের পশুর মতো হত্যা করতে শুরু করে। কিশোর রাজা তানজং যখন প্রাসাদের ভেতরে একা বসে ভয়ে কাঁপছিলেন, বাইরে তখন তার বিশ্বস্ত মানুষদের আর্তনাদে তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আসলে হান ইচ্ছা করেই রাজার কক্ষের ঠিক বাইরে এই নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছিলেন, যেন এই মরণ চিৎকার শুনে ছোট রাজার মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। আসলে তানজং ছিল মাত্র নামের রাজা, কিন্তু মাঠ পর্যায়ে সব ক্ষমতা সৈন্যবাহিনী এবং তলোয়ার ছিল তার চাচা হানের হাতে। তো এই অবস্থায় হান তানজংয়ের ঘরের ভিতরে প্রবেশ করলে তানজং বলে, আমার কাছে সব লোককে তো মেরে ফেলেছেন, শুধু আমি এখন বেঁচে রয়েছি, এবার না হয় আমার মৃত্যুর দিনটাও জানিয়ে দিন। এরপর গল্পের সিন চলে আসে উত্তর কোরিয়ার এক দুর্গম সীমান্তবর্তী গ্রামে। সেখানে তখন চলছে ভয়াবহ দুর্ভিক্ষ। অনাহারে মানুষগুলো মরতে বসেছে। ফসলের জমিতে একদানাও শস্য নেই, তাই গ্রামবাসীরা ক্ষুধার জ্বালায় দল বেঁধে পাহাড়ে এসেছে হরিণ শিকার করতে। এই হলো গ্রাম প্রধান হিয়ংদো। সে আড়ালে লুকিয়ে একটি হরিণের দিকে ধনুক তাক করে বসে আছে। হিয়ংদো যখন ওই লক্ষ্য স্থির করে ধনুকের গুণ টানলেন, ঠিক তখনই তার এক সহযোগী জোরে বলে ওঠে, এখন ওই সরু, না হলে পালিয়ে যাবে তো। ব্যাস, হঠাৎ এমন কথা শুনে হিয়ংদো এর নিশানা বিগড়ে যায়। তো রেগে গিয়ে সে লোকটিকে চুপ থাকতে বলে এবং পুনরায় নিশানা তাক করে। আর এবারেও একদম মোক্ষম সময়ে লোকটি বলে ওঠে, পালিয়ে গেল কিন্তু, তাড়াতাড়ি তীর ছোড়ো। এই শুনে আবারও হিয়ংদো এর নিশানা মিস হয়ে যায়। এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হিয়ংদো রীতিমতো লোকটির সাথে ঝগড়া শুরু করে। তো তাদের এমন পাগলাটে ঝগড়াঝাটি দেখে হরিণটি ভয় পেয়ে বনের ভিতরে লুকিয়ে পড়ে। তবে যাই হোক, হিয়ংদোও কিন্তু দম্বার পাত্র নয়। সে এবার একাই হরিণটির পিছু নিয়ে বনের গভীরে ঢুকে পড়ে। কিন্তু সে কল্পনাও করতে পারেনি সেখানে তার জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। সে হরিণটিকে পুনরায় দেখতে পেয়ে যখন নিশানা তাক করে, ঠিক তখনই বনের ভিতর থেকে এক দানবীয় বাঘ বেরিয়ে এসে হরিণটিকে এক কামড়ে মেরে ফেলে। শুধু তাই নয়, বাঘটির পরবর্তী টার্গেট হলো স্বয়ং হিয়ংদো। তো নিজের প্রাণ বাঁচাতে সে বনের ভিতরে প্রাণপণে দৌড়তে থাকে, কিন্তু বাঘটি যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। পালাতে গিয়ে এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে হিয়ংদো পাহাড়ের খাস থেকে নিচে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর সাঙ্গপাঙ্গরা তাকে খুঁজে পায় এবং তার এমন অদ্ভুতভাবে শুয়ে থাকার ভঙ্গি দেখে সবাই ভাবে বেচারা বোধহয় আরাম করে ঘুমাচ্ছে, তাই কেউ তাকে আর উদ্ধার করতে আসে না। এর কিছুক্ষণ পর হিয়ংদোর জ্ঞান ফিরে এলে সে নিজেকে জংজা নামের এক গ্রামে আবিষ্কার করে। আর তার সামনে দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ লোক, যিনি মূলত হিয়ংদোকে অজ্ঞান অবস্থায় পেয়ে তাদের গ্রামে নিয়ে এসেছে। তবে বৃদ্ধ তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। হিয়ংদো বৃদ্ধের সাথে কথা বলার জন্য তার পিছু নিয়ে আসলে দেখতে পায় এ যেন এক রাজকীয় গ্রাম। বাড়ির উঠোনে সাজানো রয়েছে রাজকীয় সব খাবারের সমারোহ। হাঁড়িতে পড়ছে গরম সাদা ভাত আর অসাধারণভাবে রান্না করা শূকরের মাংস। এসবের সুগন্ধ বছরের পর বছর না খেয়ে থাকা হিয়ংদোর নাকে যেন অমৃতের মতো লাগে। সে বিশ্বাসই করতে পারছে না এই ক্ষুধার রাজ্যে এমনও কোনো গ্রাম থাকতে পারে। দেখা যায় খিদের জ্বালায় তার চোখ জলজল করছে, কিন্তু বিনা অনুমতিতে খেতেও পারছে না। ঠিক এমন সময় এই গ্রামের গ্রাম প্রধান তাকে নিজের কাছে ডাকে আর বলে, আমার দাদু তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়ে নিয়ে এসেছে, এবার বলুন আপনি কোন গ্রাম থেকে এসেছেন। হিয়ংদো উত্তরে বলে, আমার গ্রামের নাম গোয়াংসিয়ামগোল। সেখানে মানুষ আতপেটা খেয়ে কোনো রকমে বেঁচে আছে, কারণ আমার গ্রামে খাদ্যশস্যের বড্ড অভাব। কিন্তু আপনাদের গ্রামে তো দেখছি কোনো কিছুরই অভাব নেই, দেখে মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব শুনে গ্রাম প্রধান বলে, আজ আমার বাচ্চার জন্মদিন, তাই এই অল্প স্বল্প খাবারের আয়োজন করেছি। এই শুনে হিয়ংদো তো পুরোই অবাক, বলে, এই এত এত খাবার আপনার কাছে অল্প স্বল্প মনে হলো? আমার গ্রামে তো এই খাবার দিয়ে পুরো 1 মাস চলে যাবে। হিয়ংদো এর কথা শুনে লোকটি আর তার স্ত্রী হাসতে হাসতে বলে, আচ্ছা ঠিক আছে, এটাই অনেক খাবার, তবে যাই হোক, আপনার খিদে পেয়ে থাকলে আপনিও আমাদের সাথে খেতে পারেন। এটা শোনা মাত্রই হিয়ংদো আর এক মুহূর্ত দেরি করে না। গুগ্রাসে খাবারগুলো সে এমনভাবে খেতে শুরু করে যেন সে কয়েক বছর না খেয়েছিল। তবে খাওয়ার মাঝখানে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, পুরো রাজ্যে যেখানে হাহাকার, সেখানে আপনার এই ছোট গ্রামে এত প্রাচুর্য এলো কোত্থেকে? আপনাদের বড়লোক হওয়ার গোপন রহস্যটা কি? এবার জংজা গ্রামের প্রধান তার গ্রামের আসল রহস্যের কথা বলতে শুরু করে। সে বলে, কয়েক বছর আগে রাজদরবার থেকে এক সাদা চুলের বৃদ্ধকে আমাদের এই গ্রামে নির্বাসনে পাঠানো হয়েছিল। তিনি ছিলেন সাবেক আইনমন্ত্রী। মন্ত্রী মানুষ নির্বাসনে এলেও তো আর সাধারণ মানুষের মতো ডাল ভাত খেয়ে থাকতে পারেন না, তাই গ্রামবাসীদের কষ্ট হলেও সেরা খাবারগুলো দিয়ে তাকে আপ্যায়ন করত। কিন্তু কিছুদিনের মধ্যেই পাশা উল্টে যায়। খবর আসে সেই মন্ত্রীকে নাকি আবার সসম্মানে রাজদরবারে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস, এই খবর শুনে চারদিক থেকে বড় বড় সব আমির ওমররা দামি দামি উপহার নিয়ে আমাদের গ্রামে ভিড় জমাতে শুরু করে। গ্রামটা যেন রাতারাতি ধনধান্যে ভরে উঠল। এমনকি যাওয়ার সময় তিনি আমাদের গ্রামের মেধাবী বাচ্চাদের সাথে করে নিয়ে গিয়েছিলেন, যাদের মধ্যে একজন এখন রাজদরবারের মস্ত বড় অফিসার। গ্রাম প্রধানের
রাজার থেকে এইসব শুনে হিয়ংদোর মাথায় এক নতুন বুদ্ধি আসে। সে ভাবে আমাদের গ্রামেও যদি এমন একজন বড় মাপের আসামিকে নির্বাসনে আনা যায় তবে আমাদের কপালও খুলে যাবে। তো গ্রামে ফিরে সে সবাইকে জড়ো করে জংজা গ্রামের সেই রূপকথার গল্প শোনায়। কিন্তু গ্রামবাসীরা তো হিয়ংদোর মতো অতটা বোকা নয়। তারা প্রতিবাদ করে বলে, আরে ভাই, মাথা খারাপ হয়েছে। রাজদরবার থেকে যাদের বের করে দেওয়া হয় তারা কি আর ভালো মানুষ হয়? এরা এসে মদ খেয়ে মাতলামি করবে, আমাদের মেয়েদের উত্ত্যক্ত করবে, আর একটু কিছু হলেই সরকারি দপ্তরে গিয়ে নালিশ ঠুকবে। এক কথায় আমাদের হারমাস জ্বালিয়ে খাবে এরা। গাইস, এখানে একটা ছোট তথ্য আপনাদের জানিয়ে রাখি। আমরা বাস্তবে যেমনটা দেখি যে নির্বাসন মানেই হাড়ভাঙ্গা খাটুনি আর অমানবিক কষ্ট, কিন্তু জোসন সাম্রাজ্যের নিয়ম একটু ভিন্ন ছিল। বিশেষ করে অভিজাত বা রাজপরিবারের সদস্যদের যখন নির্বাসনে পাঠানো হতো তখন তাদের কেবল একটি নির্দিষ্ট এলাকায় নজরবন্দি করে রাখা হতো। তাদেরকে কোনো পরিশ্রম করতে হতো না, বরং গ্রামবাসীদেরকেই তাদের সেবা যত্ন করতে হয়। আর এই অভিজাত শ্রেণীকেই বলা হতো ইয়াংবান, যারা ছিল সে সময়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তো গ্রামবাসীরা যখন কিছুতেই রাজি হচ্ছিল না তখন হিয়ংদো বুদ্ধি করে সেই ধবধবে সাদা ভাতের মিষ্টি সুবাস আর ঝোলে ভেজানো তুলতুলে মাংসের স্বাদের বর্ণনা করতে শুরু করে। এসব শুনে তো আধা পেটে খেয়ে থাকা গ্রামবাসীদের জিভে জল চলে আসে, আর তারা সাত পাঁচ না ভেবেই সবাই হিয়ংদোর কথায় রাজি হয়ে যায়। এরপর শুরু হয় হিয়ংদো এর মিশন। সে প্রতিদিন পার্শ্ববর্তী জংজা গ্রামের হাটে গিয়ে উৎপেতে বসে থাকত যদি কোনো নতুন আসামির খবর পাওয়া যায়। দেখা যায় আজ সত্যি তার ভাগ্য খুলেছে। তার সাথে আবারও সেই জংজা গ্রামের গ্রাম প্রধানের সাথে দেখা হয়ে যায় এবং তার থেকে জানতে পারে যে রাজদরবার থেকে খুব বড় একজন ইয়াংবান বা অভিজাত ব্যক্তিকে নির্বাসনে পাঠানোর জায়গা খোঁজা হচ্ছে। এই শুনে হিয়ংদো দ্রুত সরকারি দপ্তরের দিকে ছুটতে শুরু করে। তো হঠাৎ তাকে এভাবে দৌড়ে যেতে দেখে জংজা গ্রাম প্রধানও তার পিছু পিছু ছুটতে থাকে। এরপর দপ্তরে পৌঁছালে দুই প্রধানের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। যেখানে অন্য গ্রামের মানুষ আসামি নিতে ভয় পায় সেখানে এরা রীতিমতো কারাকারি শুরু করেছে। হিয়ংদো কাকুতি মিনতি করে যেন আসামিকে তার গ্রামে পাঠানো হয়, কিন্তু বড় অফিসারটি প্রতিবারের মতো জংজা গ্রামের দিকেই বেশি ঝুঁকছিলেন। ঠিক সেই সময় সেখানে হাজির হয় হান নিজেই। সে যখন হিয়ংদোর কাছে জানতে চায় কেন সে এত করে আসামি নিতে চাইছে তখন হিয়ংদো ম্যাপ বের করে নিজের গ্রামের প্রশংসা করতে শুরু করে। তবে সে ভালো কিছু বলে না, বরং বলে, হুজুর, আমার গ্রামটা সবচাইতে বাজে। ওটা একদম দুর্গম এলাকায়, চারিদিকে নদী দিয়ে ঘেরা, খাবারের বড্ড অভাব, আর সেখানে মানুষের চিহ্ন পাওয়াও দুষ্কর। আসলে হান এমনই একটা জায়গা খুঁজছিলেন যেখানে রাজা তানজংকে নির্বাসিত করা যায়, যেন কেউ চাইলেও তার হদিশ না পায়। আর ধীরে ধীরে এমন পরিবেশে থেকে তানজং আত্মহত্যা করে। হান নিজে থেকে চাইলেও বিদ্রোহের ভয়ে তানজংকে মৃত্যুদণ্ড দিতে পারছে না, কারণ নিয়ম অনুযায়ী সাধারণ কোনো অপরাধে রাজপরিবারের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তো হিয়ংদো এর বর্ণনা শুনে সে মনে মনে বলে, যাক, বিনা পরিশ্রমে তানজংয়ের জন্য এক মারাত্মক কারাগার পাওয়া গেল তাহলে। পরদিন হান হিয়ংদোর গ্রামে গিয়ে দেখে বাস্তবে নদীর ওপারে এই জনমানবহীন জায়গাটা নির্বাসনের জন্য একদম পারফেক্ট। সে তখন এই হিয়ংদোর গ্রামকে চূড়ান্ত নির্বাসন কেন্দ্র হিসেবে সিলমোহর দিয়ে দেয়। হিয়ংদো তো খুশিতে হতবাক, ভেবেছে এবার থেকে নিশ্চয়ই অনেক খাবার দাবার আর দামি উপহার আসতে শুরু করবে। ওদিকে সরকারি আমলারা আতঙ্কে কাঁপছে, কারণ তারা জানে এই নির্বাসনের আড়ালে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এরপর গ্রামে ফিরে হিয়ংদো সবাইকে নিয়ে একটা অগোছানো বাড়িকে গুছিয়ে ফেলে, যেন সেখানে আসামিকে থাকতে দেওয়া যায়, কারণ আসামি হলেও তো সে তাদের জন্য সৌভাগ্য হতে চলেছে। এদিকে দেখা যায় রাজা তানজংকে রাজদ্রোহের মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠানোর আদেশ জারি করা হয়েছে। পালকিতে চড়ে নির্বাসনে যাওয়ার পথে তানজং বাইরে তাকিয়ে দেখতে পায় তার অনুগত মন্ত্রী সেনাপতিদের হত্যা করে মাথাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। এসব দেখে তানজংয়ের ভিতরটা রাগে ফেটে যাচ্ছিল, কিন্তু তার একার পক্ষে প্রতিবাদ করার মতো সাহস বা শক্তি কিছুই ছিল না। তো এভাবে মাইলের পর মাইল ভাগেই একটা কাঠের ভেলা তৈরি করে অপেক্ষা করছিল। সে বেশ উৎসাহ নিয়ে নিজেকে ভেলার চালক হিসেবে নিয়োজিত করে, কারণ তার মনে খুশির লাড্ডু ফুটছে। সে ভেবেছে পর্দার আড়ালে হয়তো কোনো মস্ত বড় অভিজ্ঞ মন্ত্রী বা ভারী কোনো ইয়াংবান বসে আছে, যার কারণে ভালো ভালো খাবার আর মূল্যবান সামগ্রী আসতে শুরু করবে। কিন্তু সুযোগ বুঝে পালকির পর্দার আড়ালে এক পলক তাকাতেই তার সব উৎসাহ যেন জমে বরফ হয়ে যায়, কারণ পালকির ভেতরে তো কোনো পাকা চুলের বৃদ্ধ নেই, বরং বসে আছে এক অল্প বয়সী ছেলে। হিয়ংদো মনে মনে বেশ বিরক্ত হয়ে ভাবে, এই বাচ্চা ছেলেকে দিয়ে কি আর আমাদের অভাব খুঁজবে? তবুও মনকে সান্ত্বনা দিয়ে বলে, আরে বলা তো যায় না, হয়তো এই ছেলেই রাজদরবারের কোনো পাওয়ারফুল কেউ হবে। কিন্তু এর মধ্যেই ঘটে এক বড় বিপত্তি। চলার মাঝপথে এক ডুবো পাথরের সাথে ভেলাটি আটকে যায়। গ্রামবাসী রশি ধরে অনেক জোরে টানলেও ভেলার সামনে এগোয় না। শেষমেশ অতিরিক্ত টানাটানির কারণে ভেলাটি ভেঙে টুকরো হয়ে যায়, আর বেচারা রাজা সেই হাড় কাঁপানো বরফ শীতল নদীর পানিতে পড়ে দাঁড়িয়ে থাকে। হিয়ংদো ভেবেছিল এই বুঝে সে রেগে গিয়ে সবার গর্দান নেওয়ার হুকুম দেবে, কিন্তু না, সেই তরুণ চুপচাপ ফ্যাকাশে মুখে জলের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তার কোনো অভিযোগ নেই, কোনো চিৎকার নেই, আছে কেবল এক বুক নীরব কষ্ট। তো এরপর রাজাকে গ্রামে আগে থেকে ঠিক করে রাখা পুরনো বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে দেখা যায় পাপিষ্ঠ হান তার লোকদের সাথে বাজি ধরেছে যে ওই দুর্গম জায়গায় এই ছোট রাজা বড়জোর 1 মাস টিকে থাকতে পারবে। তবে তার মনে একটা ভয় ছিল, কারণ রাজার আপন ছোট চাচা অর্থাৎ তার ছোট ভাই গুমসং হলো রাজার একনিষ্ঠ সমর্থক এবং এই অন্যায়ের প্রতিবাদে সে যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। দেখা যায় তার ধারণাই সঠিক। গুমসং গোপনে পরিকল্পনা করছে কিভাবে তার ভাই হানকে সরিয়ে পুনরায় দানজংকে সিংহাসনে বসানো যায়। এদিকে আমাদের হিয়ংদো তখনও হাল ছাড়েনি। আশা মেয়েকে খুশি করে যদি কিছু হাতিয়ে নেওয়া যায় এই আশায় সে রাজকীয় খাবারের থালা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছে একটু ভালো ব্যবহার করলে হয়তো তার মন গলবে। কিন্তু রাজা দানজং তখন শোকে এতটাই কাতর যে সে কারোর সাথে দেখা করতেই চায় না। হিয়ংদো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলতে শুরু করে, আরে বাবা, খাবার নিয়েই তো এসেছি, তাও কত ঢং, তুমি থাকো তোমার ঢং নিয়ে, আমি বরং খাবারগুলো খেয়ে ফেলি। এই বলে সে নিজেই সেই খাবারগুলো খেতে শুরু করে। কিন্তু রাজার দাসী এসে আবার হিয়ংদোকে এভাবে গোগ্রাসে গিলতে দেখে ফেলে। এই অবস্থায় হিয়ংদো লজ্জা পেয়ে সেখান থেকে কেটে পড়ে। তবে দরজার ঠিক বাইরে যেতেই সে দেখে এলাকার সরকারি ম্যাজিস্ট্রেট তার দলবল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে অবাক হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জিজ্ঞেস করে, আরে আসামি তো এখনো গ্রামেই রয়েছে, তাহলে রক্ষীরা চলে যাচ্ছে কেন? উত্তরে ম্যাজিস্ট্রেট বলে, আসামিকে দেখাশোনা করার দায়িত্ব এখন শুধুই তোমার, এর জন্য কোনো রক্ষীর দরকার নেই। মানে যত সব ঝামেলা এখন হিয়ংদোকেই সামলাতে হবে। এদিকে হিয়ংদো এর ছেলে তাইসান তখন শহরের বাজারে তীরধনুক বিক্রি করছিল। এর মধ্যেই হঠাৎ সে এক হারহিম করা খবর জানতে পারে যে তার বাবা যাকে অনেক আশা করে গ্রামে নিয়ে এসেছে তিনি কোনো সাধারণ ইয়াংবান নয়, তিনি হলেন এই রাজ্যের ক্ষমতাচ্যুত সাবেক রাজা দানজং, যাকে আর কখনো ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর না তো তার জন্য কখনো সেরা খাবার দাবার বা উপহার পাঠানো হবে। এরপর দেখা যায় যেই জংজা গ্রামের প্রধানের সাথে হিয়ংদোর আসামি নিয়ে কারাকারি হয়েছিল সে হঠাৎ অনেক খাবার আর উপহার নিয়ে হিয়ংদোয়ের বাড়িতে হাজির হয়েছে। সে বলে, এই উপহারগুলো রাখো, কারণ তোমার কারণেই এই আসামিকে আমার গ্রামে পাঠানো হয়নি, তোমরা আমাকে অনেক বড় বাঁচা বাঁচালে। এই বলে তারা খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। হিয়ংদো এসবের কিছুই বুঝতে পারছিল না যে প্রতিদ্বন্দ্বী হঠাৎ এত দয়া দেখাচ্ছে কেন। ঠিক তখন ওই তাইসান ফিরে আসলে আসল সত্যটা ফাঁস হয়। রাজা দানজং এর ব্যাপারে সবকিছু জানতে পেরে হিয়ংদোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সাবেক রাজাকে আশ্রয় দেওয়া মানে হলো সিংহাসনের লড়াইয়ে সরাসরি জড়িয়ে পড়া। তাকে দিয়ে কোনো উপকার তো হবেই না, বরং একটু ভুল হলেই পুরো গ্রাম ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। তো মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা ভয়ে কাঁপতে শুরু করে। হিয়ংদো পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রামবাসীদের সামনে এক বিশাল সাদা মিথ্যা কথা বলে যে ঘাবড়ানোর কিছু নেই, হান সাহেব নিজে আমাকে কথা দিয়েছেন দানজং একদিন আবার রাজা হবেন, আর তখন আমাদের এই গ্রাম হবে রাজকীয় এলাকা। হিয়ংদোর এই আত্মবিশ্বাসী কথায় গ্রামবাসীরা কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু হিয়ংদো এর নিজের বুকের ভেতরে ভয়ে টিপ টিপ করছে। দেখা যায় আজ রাতে এই রাজা দানজং এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে যে তার সেই সব বিশ্বস্ত মন্ত্রীরা তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘৃণাভরা চোখে তাকিয়ে আছে। তারা যেন চিৎকার করে জিজ্ঞাসা করছে, আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনি একা কিভাবে বেঁচে আছেন? এসব দেখে রাজা আতঙ্কে চিৎকার করে জেগে ওঠে। যন্ত্রণায় ছটফট করতে করতে মাঝরাতে সে পাহাড়ের চূড়ায় চলে আসে নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য। দেখা যায় ঠিক সেই পাহাড়েই হিয়ংদো বসে বসে নিজের কপালকে গালি দিচ্ছিল, কি কখনো যে এই ঝামেলাটাকে গ্রামে আনলাম, এখন ভুল হলেই সাজা পেতে হবে। এসব বলতে বলতে হঠাৎ রাজাকে সামনে দেখে সে ভয়ে চুপ হয়ে যায়। রাজা যখন শূন্য চোখে পাহাড়ের কিনারার দিকে এগিয়ে যাচ্ছিলেন, রাজাকে এভাবে পাহাড়ের কিনারার দিকে যেতে দেখে হিয়ংদো আর এক মুহূর্ত দেরি করে না, নিজের জীবন ঝুঁকিতে রেখে হিয়ংদো রাজার প্রাণ বাঁচিয়ে নেয়। এরপর দিন সকালে হিয়ংদো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সব খুলে বলে, আর এসব শুনে ম্যাজিস্ট্রেট কড়া গলায় নির্দেশ দেয় যেন এই আত্মহত্যার চেষ্টার কথা আর কেউ না জানতে পারে, না হলে হিয়ংদোর করদান নেওয়া হবে। আর এখন থেকে যেন রাজার উপরে নজরদারি আরো কড়াকড়ি হয়। এরপর সিন ধরে দেখা যায় আজ হিয়ংদোর বদলে তার ছেলে তাইসানকে রাজার জন্য খাবার নিয়ে পাঠানো হয়েছে। তবে রাজা আজও কিছুই খেতে চাইছে না। সে না মন্ত্রীদের মৃত্যুর কথা সে কোনোভাবেই ভুলতে পারছে না। তার ইচ্ছে এভাবেই না খেয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এসব বুঝতে পেরে তাইসান বলে, আপনি নিজেকে কষ্ট দেওয়ার পাশাপাশি আমাদের কেন কষ্ট দিচ্ছেন? আপনার জন্য কত কষ্ট করে গ্রামবাসীরা খাবার প্রস্তুত করে, আর আপনি কিনা না খেয়ে মৃত্যুর অপেক্ষায় আছেন। আপনার কিছু হয়ে গেলে রাজপরিবার আমাদের গ্রামবাসীদের ঘুম কেড়ে নেবে। তাইসানের এমন স্পষ্টবাদিতা আর সাহস দেখে দানজং এর খুব ভালো লাগে। তাই সে নিজে না খেয়ে টেবিলে সাজানো রাজকীয় খাবারগুলো তাইসানকে খেতে বলে। এরপর তাইসান খালি থালা নিয়ে ফিরলে গ্রামবাসীরা ভাবে রাজা বোধ হয় পুরো খাবার খেয়ে ফেলেছে, অর্থাৎ রাজা যখন খেতে শুরু করেছে তখন নিশ্চয়ই তাদের সুদিন ফিরে আসবে। কিন্তু পর্দার আড়ালেই তখন এক বড় চাল শুরু হয়েছে। গভীর রাতে রাজার বিশ্বস্ত দাসী তার কাছে একটি গোপন চিঠি পৌঁছে দেয়। চিঠিটি পাঠিয়েছিলেন রাজার আপন ছোট চাচা গুমসং। রাজা গোপনে আবারও পাহাড়ের চূড়ায় এসে কাপা কাপা হাতে চিঠিটি পড়তে শুরু করে। চিঠির প্রতিটা শব্দ যেন তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। সে বুঝতে
বুঝতে পারে সে একা নয়, এখনো কিছু মানুষ তার জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক তখনই হিয়ংদো হন্তদন্ত হয়ে সেখানে হাজির হয়। রাজাকে একা আবারও পাহাড়ের কিনারায় দেখে তার গত কয়েকদিনের জমানো সব কষ্ট আর রাগ বের হয়ে আসে। সে চিৎকার করে বলে, আরে ভাই, আপনার হলোটা কি? আপনি কি আমাদের সবাইকে মেরে ফেলতে এসেছেন? একবার তো বাঁচালাম, আবার এখানে এসেছেন কেন? হিয়ংদো এর এমন সোজাসাপটা কথা রাজার ভাঙা মনে এক অদ্ভুত তোলা দেয়। সে বুঝতে পারে পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে। দেখা যায় এর মধ্যেই বাকি গ্রামবাসীরাও সেখানে চলে এসেছে, কিন্তু তাদের সবার নজর ছিল উপরের দিকে। সেই রক্তপিপাসু বাঘটি যেটি একদিন হিয়ংদোর পিছু নিয়েছিল, সেটি এখন ঠিক তাদের মাথার উপরে উৎপেতে বসে আছে। এদিকে দলের সবচাইতে বয়স্ক বৃদ্ধটি এগিয়ে আসে নিজেকে উৎসর্গ করার জন্য, যেন বাকিরা সবাই বেঁচে ফিরতে পারে। কিন্তু তাইসান দম্বার পাত্র নয়। সে তার তনির থেকে তীর বের করে বাঘটির দিকে ছুটতে থাকে। প্রথম তীরটি সরাসরি আঘাত করলেও দ্বিতীয় তীরটি ছোড়ার সময় তাইসান পা পিছলে নিচে পড়ে যায়। এরপর বাঘটি যখন গর্জন করে সবার উপরে ঝাঁপিয়ে পড়বে, ঠিক সেই মুহূর্তে রাজা তানজং নিজেই ধনুক তুলে নিল। এক সময়ের শিকারী রাজপুত্রের সেই তেজ যেন আবারও তার চোখে ফিরে এসেছে। সে তীর তা করল বাঘটির ঠিক মাথা বরাবর, আর একদম সঠিক সময় বুঝে তানজং তীর ছুটলে বাঘটি সেখানে মারা যায়। তো বাঘ মেরে ফেলার সেই ঘটনার পর থেকে রাজা তানজং যেন এক নতুন মানুষে পরিণত হয়েছে। তার সেই ফ্যাকাশে মুখ আর বিষণ্ণতা ধুয়ে মুছে গিয়ে সেখানে এক অদ্ভুত তেজ ফিরে এসেছে। এরপর থেকে সে আর গ্রামবাসীদের ফিরিয়ে দেয়নি, বরং তাদের দেওয়া ভালোবাসা আর খাবার হাসি মুখে গ্রহণ করতে শুরু করে। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে তার এখন এক অন্যরকম সখ্যতা করে উঠেছে। এদিকে রাজার এই গ্রামে থাকার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে। সরকারি নির্দেশের কারণে তারা রাজার কাছে পৌঁছতে পারে না, তাই তারা নদীর ওপারে বসে কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা রাজাকে শোনাতে থাকে। তারা রাজার জন্য নিয়ে আসা খাবার আর উপহারগুলো নদীর পানিতে ভাসিয়ে দেয়। আর এসব পেয়ে গ্রামবাসীরা তো মহাখুশি। তারা নদীতে জাল দিয়ে সেই ভেসে আসা খাবার আর উপহারগুলো ধরতে শুরু করে। হিয়ংদোর সেই খাবারের স্বপ্ন অবশেষে সত্যি হলো। রাজা তানজং নদীর পাড়ে এসে গ্রামবাসীদের খাবার নিয়ে এত কৌতূহল আর ব্যস্ততা দেখে মুচকি হাসে, আর কুড়িয়ে পাওয়া সব খাবার গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য বলে। শুধু তাই নয়, তাইসানের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে রাজা নিজেই তাকে পড়াশোনার দায়িত্ব নিয়ে নেয়। এমনকি গ্রামের বাচ্চাদের জন্য সে একটি পাঠশালা খুলে বসে, যেন এই অন্ধকার গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে পারে। মানে সবাই মিলে রাজাকে নিয়ে এখন বেশ সুখে শান্তিতেই দিন পার করছে। এদিকে রাজার ছোট চাচা ঘুমসং মরিয়া হয়ে উঠেছে তানজংকে আবারও সিংহাসনে বসানোর জন্য। সে গোপনে রাজার কাছে খবর পাঠায় যে নদীর ওপারের পাহাড়ে একটি সাদা কাপড় টানানো হবে, যা হবে রাজার জন্য এক গোপন সংকেত। রাজা যেন সেই সংকেত দেখে তার উত্তর দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই গোপন পরিকল্পনার কথা হানের গুপ্তচরেরা জেনে যায়। তাই সঠিক সময়ে হানের গুপ্তচরেরা ঘুমসং এর পাঠানো লোককে পাহাড়ে পৌঁছানোর আগেই বন্দী করে ফেলে। দেখা যায় নিষ্ঠুর হান নিজেই তাকে জেরা করতে শুরু করেছে পুরো বিদ্রোহের পরিকল্পনা জানার জন্য। কিন্তু লোকটি ঘুমসং এর একান্ত বিশ্বস্ত হওয়ায় হান কোনোভাবেই এই পরিকল্পনার কথা জানতে পারে না। তো শেষমেশ রেগে গিয়ে হান লোকটিকে সেখানেই মেরে ফেলে। এদিকে প্রথমবার ব্যর্থ হলেও ঘুমসং হাল ছাড়েনি। সে এবার তার সবচেয়ে বিশ্বস্ত লোকটিকে পাঠায় এক অতি জরুরি বার্তা দিয়ে। কিন্তু ওদিকে ম্যাজিস্ট্রেটও উপর মহলের চাপে রাজার উপরে কড়া নজরদারি শুরু করেছে। চারিদিকে পাহারাদারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ঠিক এমন এক থমথমে মুহূর্তে তাইসান যখন রাজার ঘর থেকে বের হচ্ছিল, ঠিক তখনই হানের নিষ্ঠুর সৈন্যরা তাকে ধরে ফেলে। আর সরাসরি হানের কাছে হান ভেবেছে তাইসানও হয়তো বিদ্রোহের পরিকল্পনার সাথে জড়িত। এই খবর পেয়ে হিয়ংদো দ্রুত ম্যাজিস্ট্রেটের দপ্তরে ছুটে আসে। নিজের একমাত্র ছেলের জীবন বাঁচাতে সে কর্মকর্তাদের পায়ে লুটিয়ে পড়ে। কিন্তু ক্ষমতার নেশায় মতো হানের হৃদয়ে কোনো মায়া দয়া নেই। সে হুকুম দেয় গোপন তথ্য পাচারের অপরাধে তাইসানকে 100 পিত্রাঘাত মারতে হবে। সাথে সাথেই শুরু হয়ে যায় তাইসানের উপর অমানবিক নির্যাতন। একের পর এক পিত্রাঘাতে তাইসান ব্যথায় চিৎকার করতে থাকে। এসব দেখে হিয়ংদো কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারছে না। সে অনুরোধ করে যেন তার ছেলের সাজা তাকে দেয়া হয়, বিনিময়ে তাইসানকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু হান তাদের কারো কথাই তো অক্কা করে না। তবে এর মধ্যে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবাইকে অবাক করে দিয়ে সেখানে হাজির হয় স্বয়ং রাজা তানজং। সে হানকে আদেশ দেয় তৎক্ষণাৎ এই সাজা বন্ধ করে যেন তাইসানকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হান তানজংকে অপমান করে বলে সে এখন আর সিংহাসনে নেই, সে এখন স্রেফ একজন রাজবন্দী মাত্র। এরপর হান পুনরায় দম্ভের সাথে বলে তাইসানকে আরো 100 পিত্রাঘাত বাড়িয়ে দেয়া হোক, আর এটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সাজা থামবে না। এসব দেখে রাজা তানজং এর প্রতিশোধের জ্বালা যেন দ্বিগুণ হয়ে উঠেছে। তার সামনেই তার সবচেয়ে প্রিয় ছাত্রকে পশুর মতো মারা হচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। তো তাইসানের ভালোর জন্য সে আর কোনো কথা না বলে মাথা নিচু করে সেখান থেকে সরে আসে। অপমানে আর ক্ষোভে রাজার শরীর চলে যাচ্ছিল। সে মনে মনে শপথ নেয় যেভাবেই হোক তাকে এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। ওদিকে ধূর্ত হান আড়াল থেকে কিশোর রাজার এই চাপা ক্ষোভ লক্ষ্য করছিল। সে জানতো আহত বাঘের চেয়েও ক্ষুধার্ত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর। অর্থাৎ
রাজার এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে এক আসন্ন ঝড়ের সংকেত। দেখা যায় এই ঘটনার পর রাজা দানজংয়ের হাতে কুনসংয়ের চিঠিটা পৌঁছালে অপমানের প্রতিশোধ আর সিংহাসন পুনরুদ্ধারের জন্য সে উত্তরে লেখে, আমি না আসা পর্যন্ত শান্ত থাকুন, আমি নিজে খুব শীঘ্রই আসছি এই বিদ্রোহে অংশ নিতে। এদিকে হান হিয়ংদোয়ের ছেলে তাইসানের জীবনকে পুঁজি করে হিয়ংদোকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে হুমকি দেয় যদি হিয়ংদো রাজার প্রতিটি পদক্ষেপের খবর না দেয় এবং বিদ্রোহের প্রমাণ সংগ্রহ না করে তবে তাইসানের সাথে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হবে। এসব শুনে অসহায় হিয়ংদো বৃষ্টির রাতে কাঁদতে কাঁদতে রাজার কাছে গিয়ে সব সত্যি বলে দেয়। তানজং বুঝতে পারে তার এই লড়াইয়ে সাধারণ মানুষগুলো পিষ্ট হচ্ছে। তাইসান গ্রামের সহজ সরল মুখগুলোর কথা ভেবে সে নিজের লেখা সেই গোপন বিদ্রোহের চিঠি হিয়ংদোয়ের হাতে তুলে দেয়। সে ভেবেছে হিয়ংদো হয়তো এটা নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়ে নিজের ছেলেকে বাঁচাবে, কিন্তু না, হিয়ংদোয়ের ভিতরে সুপ্ত দেশপ্রেম আর রাজার প্রতি ভালোবাসা এই কাজ করতে তাকে বাধা দেয়। সে প্রমাণটি জমা দেওয়ার বদলে রাজাকে বলে, আপনি পালিয়ে যান, আমি নিজে আপনাকে গৌসংয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো, মরতে হলে আমরা এবার একসাথেই মরবো। দেখা যায় যাত্রাপথে তাদের সাথে যোগ দিয়েছে গৌসংয়ের পাঠানো সেনাপতি চো ইউরি, কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়েনি। হান সবকিছু টের পেয়ে তার বিশাল বাহিনী নিয়ে তাদের ঘিরে ফেলে। সেনাপতি ইউরি রাজাকে বাঁচানোর জন্য একা শত্রুপক্ষের মোকাবিলা করার চেষ্টা করে, কিন্তু এত বড় বাহিনীর সাথে সে বেশিক্ষণ টিকতে পারে না। রাজাকে বাঁচাতে শেষ পর্যন্ত সে নিজের প্রাণের বিসর্জন দেয়। এদিকে গৌসং খেয়াল করে অনেক সময় পার হয়ে গেলেও তার সেনাপতি তানজংকে নিয়ে এখনো ফিরছে না। তো সন্দেহ গভীর হলে গৌসং তার বাহিনী নিয়ে সরাসরি বিদ্রোহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু হানের বাহিনী ছিল তার বাহিনীর থেকে প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। তাই গৌসং এর বাহিনীকে শেষ করতে হানের বেশি সময় লাগেনি। গৌসং নিজের সর্বোচ্চ দিয়েও বিদ্রোহে সফল হতে পারে না। রাজা তানজং বুঝতে পারে এখানে হয়তোবা তার জীবনের সমাপ্তি ঘটবে। তাই গ্রামবাসীদের বাঁচাতে সে সবার সামনে অভিনয় শুরু করে। সে চিৎকার করে হিয়ংদোকে বিশ্বাসঘাতক বলে গালি দেয়, যেন হান মনে করে হিয়ংদোই রাজাকে ধরিয়ে দিয়েছে। আর সত্যি রাজার এই বুদ্ধিতে হিয়ংদো আর গ্রামবাসীদের জীবন বেঁচে যায়। পরদিন সকালে গৌসংকে বিষপানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দানজংকেও বিষপানে আত্মহত্যার রাজকীয় আদেশ দেওয়া হয়, কিন্তু দানজং তার ঘর থেকে বের হচ্ছিল না। সবাই অনেক চেষ্টা করলেও রাজা কোনো সাড়া দেয়নি। শেষে হিয়ংদো রাজাকে অন্তিম বিদায় জানাতে ভেতরে প্রবেশ করে। এখানে দানজং তার কাছে এক অদ্ভুত আবদার করে বলে তার শেষ নিঃশ্বাস যেন হিয়ংদোয়ের হাতেই হয়। নিজের আপন চাচার এমন বিষপানে মৃত্যুর আদেশ পালন করার চেয়ে ভালো হবে হিয়ংদোর হাতে মারা যাওয়া। তার আদেশে এমন মৃত্যু হলে সে মরেও শান্তি পাবে না। তো রাজার শেষ আবদার পূরণ করতে হিয়ংদো কাপা কাপা হাতে একটি রশি দরজার ফাঁক দিয়ে ভেতরে দেয় এবং দানজং নিজের গলায় সেই রশি পরিয়ে দেয় এবং হিয়ংদো বাইরে থেকে সর্বশক্তি দিয়ে সেই রশি টেনে ধরে। হিয়ংদোর দু চোখ বেয়ে তখন জল ঝরছে আর ভেতরে শেষ হয়ে যাচ্ছে এক অভাগা রাজার যন্ত্রণাময় জীবন। তো এরপর রাজার মৃত্যু সংবাদ পেয়ে রাজার বিশ্বস্ত দাসীও বিষপানে নিজেকে শেষ করে দেয়। এরপর শুরু হয় হিয়ংদোর শেষ এক মহান লড়াই। রাজা দানজং এর মৃত্যুর পর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয় কেউ যেন তার লাশের কাছে না ঘেঁষে। এরপর দানজং এর লাশকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু হিয়ংদো এখন আর সেই লোভী গ্রাম প্রধান নেই। তিনি এখন একজন শোকার্ত দেশপ্রেমিক। নিজের জীবনের পরোয়া না করে রাজদ্রোহের ভয়ঙ্কর শাস্তির ঝুঁকি নিয়ে সে নদী থেকে রাজার শরীর তুলে নেয় এবং বনের এক নির্জন ও শান্ত জায়গায় রাজাকে সসম্মানে সমাহিত করে। যে রাজাকে পুরো পৃথিবী ত্যাগ করেছিল শেষ বিদায় বেলায় তার পাশে রইল কেবল এই সাধারণ এক গ্রামবাসী। গল্পটি এখানে শেষ হতে পারত, কিন্তু ইতিহাস এই তাকে ভুলে যায়নি। আজ কয়েকশো বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। রাজা দানজং আর হিয়ংদো উভয়কেই পরবর্তী সময়ে রাজকীয় সম্মানে ভূষিত করা হয়েছে। তাদের এই সম্পর্কটি শুরু হয়েছিল স্রেফ নিজেদের স্বার্থ আর খাবারের লোভ থেকে, কিন্তু শেষ হয়েছে এক নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট অনুগতের মধ্য দিয়ে। কোরিয়ান সিনেমার ইতিহাসে রাজাদের নিয়ে অনেক সিনেমা হয়েছে, কিন্তু রাজা দানজং এর এই ট্র্যাজেডি নিয়ে কাজ হয়েছে খুবই কম। মাত্র 17 বছর বয়সে ক্ষমতার বলি হওয়া এই কিশোর রাজা ইতিহাসের পাতায় ছিলেন স্রেফ একজন পরাজিত শাসক। এই সিনেমার সফলতা এখানেই যে এটি ইতিহাস বইয়ের সেই শুষ্ক তথ্যগুলোকে তুলে না ধরে কাল্পনিক কিছু মুহূর্ত আর অনুভূতির মাধ্যমে একজন রক্তমাংসের দানজংকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। হয়তো এই সিনেমায় বিশাল কোনো যুদ্ধ বা জটিল কোনো ষড়যন্ত্র নেই, কিন্তু আছে দুজন মানুষের এক অদ্ভুত সম্পর্কের গল্প। আর এই সাধারণ অথচ হৃদয়স্পর্শী গল্পের টানেই কোরিয়ার প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ এই সিনেমাটি থিয়েটারে গিয়ে দেখেছেন, যার ফলে এটি বক্স অফিসে এক ঐতিহাসিক রেকর্ড করেছে। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় ইতিহাস যতই নিষ্ঠুর হোক না কেন, মানুষের ভালোবাসা আর মানবিকতা সব অন্ধকারকে ছাপিয়ে অমর হয়ে থাকে।